সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ১৯৯০-এর দশকের শেষ দিকটা ছিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য অত্যন্ত উত্তপ্ত সময়। সোভিয়েত ইউনিয়নের পতন, আফগানিস্তানে ক্ষমতার লড়াই, তালেবান উত্থান, আল কায়দার ঘাঁটি গড়ে ওঠা, সব মিলিয়ে অঞ্চলটি তখন ছিল অনিশ্চয়তা ও সংঘাতে ভরা। পাকিস্তান তখনও আফগানিস্তানের জটিল রাজনীতির অন্যতম সক্রিয় খেলোয়াড়, আর যুক্তরাষ্ট্র ছিল তালেবান ও আল কায়দার বিরুদ্ধে ক্রমাগত চাপ বাড়ানোতে ব্যস্ত। এই প্রেক্ষাপটে টমাহক মিসাইল ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়, যা পরবর্তীতে পাকিস্তানের প্রধান ক্রুজ মিসাইল বাবরের পেছনের প্রধান অনুপ্রেরণা হিসেবে আলোচনায় আসে। পাকিস্তানের ক্রুজ মিসাইলের প্রযুক্তি নিয়ে নানা গল্প প্রচলিত আছে। সেই সব ঘটনা কিংবা অনুষঙ্গের ভিত্তিতে বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত হয় ১৯৯৮ সালে, যখন পূর্ব আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে আল কায়দার সমন্বিত বোমা হামলায় বহু মানুষ নিহত হয়। মার্কিন প্রশাসন তখন উসামা বিন লাদেনকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করার সিদ্ধান্ত নেয়। সিআইএ ও পেন্টাগন মিলে একটি পরিকল্পনা করে আফগানিস্তানে আল কায়দার ঘাঁটিতে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হবে। এই মিসাইল অত্যন্ত নিখুঁত, উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং শত্রু এলাকার গভীরে অনুপ্রবেশে সক্ষম। তবে যুক্তরাষ্ট্রের এই হামলা পরিচালনার পথ ছিল পাকিস্তানের উপর দিয়ে, কারণ আরব সাগর থেকে ছোড়া মিসাইলগুলো আফগানিস্তানে ঢুকতে গেলে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করা ছাড়া উপায় ছিল না। এই হামলার বিষয়ে পাকিস্তানকে আগাম জানানো হয়নি। এটি ছিল কূটনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল অংশ। যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল যে পাকিস্তান জানলে হয়তো মিশনের তথ্য আফগানিস্তানে পৌঁছে যাবে, কারণ তখন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর অনেক অংশ তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। ফলে যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারকে অন্ধকারে রেখে অপারেশন চালায়। হামলার রাতে টমাহকগুলো পাকিস্তানের আকাশসীমায় ঢোকে দীর্ঘ তির্যক পথে। এগুলো সাধারণত সাগরের খুব কাছাকাছি উচ্চতায় উড়ে শত্রুকে বিভ্রান্ত করে, কিন্তু আফগানিস্তানে পৌঁছানোর আগে কিছু মিসাইল প্রযুক্তিগত সমস্যায় পড়ে। এগুলো পাকিস্তানের বালুচিস্তানের নির্জন এলাকায় এসে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী প্রথমে ভাবল কোনো অজানা বিস্ফোরক এখানে পড়েছে। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে ছড়িয়ে ছিটিয়ে আছে উন্নত মানের মার্কিন টমাহক ক্রুজ মিসাইলের ধ্বংসাবশেষ, আর কিছু অংশ প্রায় অক্ষত। এখানেই গল্প মূল মোড় নেয়। পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের কাছে এটি ছিল স্বর্ণ সুযোগ। তখন পাকিস্তান নিজস্ব ক্রুজ মিসাইল তৈরির প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু প্রযুক্তিগত সক্ষমতা সীমিত। টমাহক প্রযুক্তি পেলে তারা দ্রুত নিজেরা এখন মিসাইল তৈরি করতে পারবে। ফলস্বরূপ আইএসআই এর টেকনিক্যাল উইং, পাকিস্তানের স্পেশাল প্রজেক্ট ব্যুরো এবং সামরিক প্রকৌশলীরা ঘটনাস্থল ঘেরাও করে সব অংশ সংগ্রহ করে ফেলে। পরে দাবি করা হয় যুক্তরাষ্ট্র এসব ধ্বংসাবশেষ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু পাকিস্তান তা মানেনি। যদিও সরকারি নথিতে এ বিষয়ে কেউ সরাসরি স্বীকারোক্তি দেয়নি, কিন্তু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে এটি খুবই আলোচিত ঘটনা। টমাহকের প্রযুক্তি অত্যন্ত জটিল। এর একাধিক গুরুত্বপূর্ণ অংশ টার্বোফ্যান ইঞ্জিন, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, টেরেইন কন্ট্যুর ম্যাচিং সিস্টেম, ডিজিটাল সিন দৃশ্য মিলানো প্রযুক্তি সবই তখনকার পাকিস্তানি প্রযুক্তিবিদদের কাছে ছিল প্রায় অজানা জগৎ। কিন্তু মিসাইলগুলোর কিছু অংশ যখন অক্ষত অবস্থায় তাদের হাতে আসে, তখন তারা বুঝতে পারে যে এটি বিশাল একটি সম্পদ। তবে মিসাইলটি কপি করা এত সহজ ছিল না। ধ্বংসাবশেষে মূল সফটওয়্যার বা সেন্সর অনেকটাই ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু পাকিস্তানি বিজ্ঞানীরা টমাহকের কাঠামো, উপকরণ, ইঞ্জিনের নকশা, গাইডেন্স চিপ, রাস্তা অনুসরণ প্রযুক্তি সব বিষয়ে বিস্তারিতভাবে গবেষণা করতে থাকে। এতে তাদের হাতে আসে মার্কিন সামরিক প্রযুক্তির একটি কার্যকর ব্লুপ্রিন্ট। পরে চীনা প্রযুক্তিবিদরাও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করে বলে বিশ্লেষকরা দাবি করেছেন, যা পাকিস্তানের অগ্রগতিকে আরও গতিশীল করে তোলে। ২০০০ সালের পর পাকিস্তান বাবর ক্রুজ মিসাইল প্রকল্প শুরু করে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল এমন একটি কম উচ্চতায় উড়ে যাওয়া মিসাইল যা রাডারে ধরা কঠিন, দূরপাল্লার এবং শত্রু অঞ্চলের অত্যন্ত গভীরে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ঠিক টমাহকের মতোই। দু সালে পাকিস্তান ঘোষণা করে যে তারা নিজেরা একটি ক্রুজ মিসাইল তৈরি করেছে, যার নাম দেয়া হয় হাতব-7 বাবর। এটি দেখতে, উড়তে এবং নকশায় টমাহকের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল ছিল। অনেক আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ তখনই বলেন এটা টমাহকের প্রায় সরাসরি রিভার্স ইঞ্জিনিয়ারিং। পাকিস্তান অবশ্য বলে এটি সম্পূর্ণ নিজস্ব উদ্ভাবন। মিসাইলটির পরীক্ষা চালিয়ে পাকিস্তান দেখায় যে এটি অত্যন্ত নিম্ন উচ্চতায় উড়ে ভূখণ্ডের টপোগ্রাফি অনুসরণ করতে পারে, যেটি মার্কিন টমাহকের বৈশিষ্ট্য। বাবর 1 প্রথমে 500 কিলোমিটারের মতো পাল্লা দেখানো হয়। পরে বাবর 1A, বাবর 2, বাবর 3 সাবমেরিন লঞ্চ, বাবর 1B এভাবে বিভিন্ন সংস্করণ আনা হয়। প্রতিটি সংস্করণে বিদ্যমান প্রযুক্তি আরও সামঞ্জস্যপূর্ণ করা হয় এবং পাকিস্তান নিজের নকশা অনুযায়ী ব্যবহারযোগ্য উপাদান যোগ করে। এদিকে যুক্তরাষ্ট্র কখনো প্রকাশ্যে পাকিস্তানকে টমাহক চুরির অভিযোগে অভিযুক্ত করেনি, কারণ কূটনীতির দৃষ্টিকোণ থেকে এটি ছিল অত্যন্ত সংবেদনশীল। পাকিস্তান ছিল সন্ত্রাস বিরোধী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র, তাই প্রকাশ্য বিরোধ তৈরি করলে কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারত। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন ওয়াশিংটনের ভেতরে এ নিয়ে যথেষ্ট ক্ষোভ ছিল, কিন্তু বাস্তব কারণে বিষয়টি চেপে রাখা হয়। টমাহক ঘটনাটি আন্তর্জাতিক গোয়েন্দা জগতের একটি শিক্ষণীয় কেস স্টাডিতে পরিণত হয়েছে, কারণ এখানে দেখা যায় একটি উচ্চ প্রযুক্তির দেশ যখন তার মিসাইল শত্রু এলাকায় পাঠায়, তখন সেগুলো হারিয়ে গেলে তা সরাসরি প্রতিপক্ষ বা তৃতীয় পক্ষের হাতে পড়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আর পাকিস্তানের জন্য এটি ছিল প্রযুক্তিগত উন্নতির এক বিরল সুযোগ। পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের ভেতরে অনেকে বলেন যদি ওই টমাহকগুলো না পড়ত তাহলে পাকিস্তানের ক্রুজ প্রযুক্তি আরও দেরিতে আসত কিংবা সম্ভবই হতো না। বাবর মিসাইল এখন পাকিস্তানের কৌশলগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে, স্টেলথ বৈশিষ্ট্য আছে, আর ভূমি বা সমুদ্র দুই পথে ছোড়া যায়। আফগানিস্তানে মার্কিন হামলার সময় টমাহকের সেই অপ্রত্যাশিত পতন যে পাকিস্তানের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলে দিয়েছিল, আজ তা একটি প্রতিষ্ঠিত মত। তবে পুরো গল্পের অন্যতম আকর্ষণীয় দিক হল এটি কখনোই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। সবই এসেছে গবেষক, সামরিক বিশ্লেষক, আগের কর্মকর্তা, নথি বিশ্লেষণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বর্ণনা থেকে। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই বিষয়টি নিয়ে নীরব থেকেছে, কিন্তু টমাহক ও বাবর দুটি মিসাইলের গঠনগত মিল, নকশা, উড়ার ধরন, গাইডেন্স সিস্টেম সবকিছু এতটাই সাদৃশ্যপূর্ণ যে অধিকাংশ বিশেষজ্ঞ বলেন কপি করা না হলে এমন মিল অসম্ভব। ঘটনার সময়কার পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এই বিষয়টিকে আরও রহস্যময় করে। একদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাহায্য দিচ্ছিল, আর অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের উচ্চ প্রযুক্তি গোপনে অধ্যয়ন করছিল। গোয়েন্দা সম্পর্কে জগতে এটি স্ট্র্যাটেজিক ডাবল গেমের একটি উদাহরণ হয়ে দেখা দেয়। আইএসআই তখন ছিল অত্যন্ত প্রভাবশালী একটি সংস্থা। তাদের সামরিক, কূটনৈতিক ও প্রযুক্তিগত ক্ষমতা দেশের ভেতরেও সিদ্ধান্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। টমাহক ঘটনাটি তারা কিভাবে পরিচালনা করেছিল তা জানা যায় একটি গুরুত্বপূর্ণ সূত্র থেকে। অনেকে বলেন মিসাইলের অংশ সংগ্রহের পর সেগুলো দ্রুত একাধিক গোপন স্থাপনায় নিয়ে যাওয়া হয়, যাতে যুক্তরাষ্ট্র দ্রুত খুঁজে না পায় বা ফেরত চাইতে না পারে। কিছু অংশ চীনা বিশেষজ্ঞদের দিয়ে দেখানো হয় বলে ধারণা আছে, যদিও পাকিস্তান কখনো এটি স্বীকার করেনি। বিশেষজ্ঞরা বলেন টেরেন কন্ট্রোল ম্যাচিং সিস্টেম টমাহকের সবচেয়ে মূল্যবান অংশ। এটি একটি ডিজিটাল মানচিত্র ব্যবহার করে মিসাইলকে অত্যন্ত নিম্ন উচ্চতায় উড়ে পাহাড় ভূখণ্ড অনুসরণ করে যেতে সাহায্য করে। পাকিস্তান যদি ওই অংশ থেকে তথ্য উদ্ধার করতে পারে, তবে তাদের জন্য নিখুঁত একটি গাইডেন্স মডেল তৈরি করা সহজ হতো। বাবরের উড়ার ধরন টমাহকের মতো হওয়াই ছিল প্রধান ইঙ্গিত। আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল ডিএসএমএসি, একটি স্বয়ংক্রিয় ভিজুয়াল সিস্টেম যা মিসাইলকে লক্ষ্যবস্তু চিনতে সাহায্য করে। টমাহকের এই প্রযুক্তি ছিল তার মূল শক্তি। পাকিস্তান এই প্রযুক্তি বুঝে তার সহজ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন।
তবে পাকিস্তান বাবরের সঙ্গে রাদ নামের একটি বিমান থেকে ছোড়া ক্রুজ মিসাইল তৈরি করে। এগুলো মিলিয়ে পাকিস্তান এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সক্রিয় ক্রুজ মিসাইলধারী রাষ্ট্রগুলোর একটি। মজার বিষয় হলো টমাহকের পতন পাকিস্তানের জন্য সুযোগ হলেও আফগানিস্তানের সেই হামলা পুরোপুরি ব্যর্থ হয়। উসামা বিন লাদেন তখন অন্যত্রে চলে যান। মিসাইলগুলো তালেবান ঘাঁটির কিছু ক্ষতি করতে পারলেও আল কায়দার নেতৃত্ব অক্ষত ছিল। কিন্তু মিসাইলগুলো পাকিস্তানের মাটিতে পড়া এটি যুক্তরাষ্ট্রের জন্য অপারেশনাল ব্যর্থতা হলেও পাকিস্তানের জন্য ছিল প্রযুক্তিগত বিজয়। এখনও পর্যন্ত পাকিস্তান বা যুক্তরাষ্ট্র কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না যে টমাহকের অংশ নিয়ে পাকিস্তান নিজস্ব মিসাইল প্রোগ্রামকে এগিয়ে নিয়েছে। কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ, সামরিক জার্নাল, গোয়েন্দা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাক্ষাৎকারগুলো মিলিয়ে একটি ছবি স্পষ্ট হয়ে ওঠে। ঘটনাটি কেবল কাকতালীয় ছিল না, এটি পাকিস্তানের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতার এক টার্নিং পয়েন্ট। আজ পাকিস্তানের বাবর মিসাইল তার প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থলভাগ, বিমান, সাবমেরিন সব দিক থেকে এই ক্রুজ মিসাইল ছোড়া যায়। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, রাডার এড়াতে পারে, কম উচ্চতায় গোপনে উড়ে যেতে পারে এবং টার্গেটে নিখুঁত আঘাত দিতে পারে। দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যেও এর প্রভাব রয়েছে। এভাবেই একটি মার্কিন হামলার অপ্রত্যাশিত পরিণতি পাকিস্তানের সামরিক ইতিহাস বদলে দিয়েছিল। গোটা ঘটনাটি এখন বিশ্ব গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে আলোচিত কন্ট্রোল টেকনোলজি ক্যাপচারগুলোর একটি উদাহরণ, যা দেখায় আধুনিক যুদ্ধে শুধু শক্তি নয়, প্রযুক্তি অর্জনের সুযোগও কখনো কখনো যুদ্ধক্ষেত্রের ভেতর থেকেই এসে যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।